রুকি, আমি বেলুন গুলো ডুবো না। আমার বেলুনে ছেড়ে দে। আমার বেলুনটা বাড়িতে ছিলে দুঃখী মা। দুঃখী আমার বেলুন বাড়িয়ে দিয়েছে। এখন আমি কি খেলা করবো? মা আমাকে বেলুন দেয়। এই দুঃখী, তোর সাহস তো কম না। মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয়। তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী, আর মাকেও ভুল বোঝো না। এই নাও, আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম। এই তোরা শোন, কালকে কিন্তু আমার জন্মদিন। আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি। তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আছে। তাই? তুই এটা কি বলছিস টিনা? তাহলে তো ভালোই হবে। শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয়, অনেক মজা হয়। আমার না অনেক মজা লাগে। দুঃখী, বাবাকে বলেছি বাবা অনেক বেলুন আনবে, অনেক বেলুন ফোলানো হবে। আমরা সবাই মিলে অনেক মজা করব। তোরা কিন্তু আসবি, তাড়াতাড়ি চলে আসবি। মা বাবা জানো, আজকে না বিকেল বেলায় টিনার জন্মদিন অনুষ্ঠান, আমাদের সবাইকে যেতে বলেছে। আচ্ছা বাবা, টিনাকে তো একটা গিফট দিতে হবে। আমার বন্ধুকে কি গিফট দিব? বাবা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে? আরে টিনাদের বাড়িতে যাবি? ওদের সাথে কি আমাদের তুলনা হয়? টিনার বাবা এই বনের রাজা, ওদের অনেক টাকা পয়সা। আর টিনার মাও শুনেছি অনেক অহংকারী। তোকে যেতে হবে নি, তুই কোথাও যাবি নে। আর গিফট কেনার টাকা কোথায় পাবো? বউ, তুমি এমন করছো কেন আমার মেয়েটার সাথে? আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে বোনের সব থেকে ভালো স্কুলে পড়াশোনা করাই। আমার মেয়ের জন্য আমি সব সময় বেস্টটাই দেব। আর আমার মেয়ে তোর বন্ধুর বার্থডেতে একটা গিফট চেয়েছে, এটা আবার কিনে দিতে পারবো না। তুই চিন্তা করিস না মা। হয়েছে, অনেক হয়েছে বাবা মেয়ের। স্কুলের যে সময় চলে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে? আর জন্মদিন সেটা বিকালে দেখা যাবে। এখন তাড়াতাড়ি করে স্কুলে চলে যা। এরপর দুঃখী তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায়। দুঃখীর বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক, কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। সে সব সময় দুঃখীকে অনেক খুশি রাখার চেষ্টা করত। মা দুঃখী, তুই ভালো মতন পড়াশোনা করবি। আমি চলে যাচ্ছি, আবার এসে তোকে নিয়ে যাব। মা বউ, এই নাও, এই গিফটটা কিনে এনেছি। দুঃখী আসলে ওকে দিও। আর বড়লোক বন্ধুর বাড়ি যাবে দাওয়াত খেতে। দুঃখী এই গিফটটা দেখলে অনেক খুশি হবে। তুমি হয়েছো একদম মেয়ের কথায় কথায় যেন নাচতে হবে। মেয়ে যেটাই বলবে সেটাই করতে হবে না? আমি তো ওকে ওখানে যেতেই দিতে চাইছিলাম না। ওই বাঘিনী শুনেছি অনেক অহংকারী। না জানি আমার মেয়েটার সাথে কি ঘটে। দুঃখী, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে। আজকে তোর বাবা এত আসতে দেরি করছে কেন? আমার বাবা গাড়ি পাঠিয়েছে, আমার সাথে চল। যাওয়ার সময় তোর বাসার সামনে নামিয়ে দেব। না রে টিনা, আমার বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে। আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে। আমি চলে যাব বাবার সাথে। তুই এখন বাসায় চলে যা, আমি তোর সাথে যাব না রে। আচ্ছা যাবি না? কিন্তু নাই গেলি। কিন্তু আজকে বিকেলে আমার জন্মদিনের অনুষ্ঠানে যাবি। তুই না গেলে কিন্তু আমার অনেক মন খারাপ হবে। তোকে কিন্তু কোনো গিফট আনতে হবে না। দুঃখী, এই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। তুই নাকি টিনার জন্মদিনের অনুষ্ঠানে যাবি, এই গিফটটা নিয়ে টিনাকে দিবি। এবার খুশি হয়েছিস তো? মা সত্যি এটা বাবা এনেছে? আমি অনেক খুশি হয়েছি মা। গিফটটা যদি টিনা পায় তাহলে অনেক খুশি হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যাবি তো যা, কিন্তু সাবধানে থাকবি রে মা। ওরা যে অনেক ধনী, আমরা গরিব। ওখানে গিয়ে আবার কোনো দুষ্টুমি করিস না, সাবধানে যাস। আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু। এরপর দুঃখী জন্মদিনের গিফট নিয়ে খুশি মনে টিনার জন্মদিনে আসে। বান্টি, তোমার ওই বেলুনটা আমাকে দাও না। আমার যে বেলুন নিয়ে খেলতে অনেক মজা লাগে। দাও না ভাইয়া, আমি খেলে তোমাকে দিয়ে দেব। না রুকি, আমি বেলুন গুলো ডুবো না। আমার
বাড়ি ছেলে দুঃখী মা, দুঃখী আমার বেলুন ফাটিয়ে দিয়েছে। এখন আমি কি খেলা করবো? মা আমাকে বেলুন দেয়। এই দুঃখী, তোর সাহস তো কম না, তুই আমার ছেলের বেলুন ফাটিয়ে দিলি। এই জন্যই তোদের মতন গরিবদারকে আমি দেখতে পারি না খুব। কেন এসেছিস তুই? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। বাঘিনীর এই কথা শুনে দুঃখী অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। দুঃখী তুই যাস না দুঃখী, তুই তো কেক না খেয়ে চলে যাচ্ছিস রে দুঃখী। দাঁড়া বোন, খাবি না দুঃখী? মা তুমি দুঃখীর সাথে না এমন ব্যবহার কেন করলে? আমাদের বাড়িতে তো কতগুলো বেলুন আছে, দুঃখীকে একটা বেলুন দিলে কি হতো মা? দুঃখী তো কষ্ট পেয়ে চলে গেল। তুমি জানো না দুঃখী আমার সব থেকে প্রিয় বন্ধু। এরপর দুঃখী তার বাড়িতে গিয়ে উঠোনে বসে মন খারাপ করে থাকে। আর তার মা এসে তাকে বলে যে, কিরে দুঃখী, এই কিছুক্ষণ আগেই তো গেলি, এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল, আর তুই এভাবে এসে মনটা খারাপ করে কেন বসে আছিস রে মা? কি হয়েছে তোর? মা, আমি না আমার বন্ধুর ছোট ভাইয়ের কাছ থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম। বেলুনটা আমার হাত থেকে নিতে যেয়ে বেলুনটা ফেটে যায়, আর তখন বান্টি অনেক কান্নাকাটি করে। আর বান্টির মা আমাকে অনেক বকাঝকা করে, আমাকে দূর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয়। তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি। ঠিক এই জন্যই আমি তোকে ওখানে যেতে দিচ্ছিলাম না। আমি তো জানতাম নিশ্চয় কিছু একটা এরকম ঘটবে, কারণ আমরা তো গরিব আর ওরা হচ্ছে রাজা। ওদের সাথে কি আমাদের তুলনা হয়? কেন গেলি তুই? ওকে কত করে নিষেধ করলাম, তারপরেও গেলি, গিয়ে অপমানটা হয়ে এলি তো। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। আমি না হয় একটা বেলুন নিয়েই খেলা করতে চেয়েছি। মাও বকা দিল, বন্ধুর মাও আমাকে কত কথা দিল। আমি কি ইচ্ছা করে বার্থডের বেলুন ফাটিয়েছিলাম? আমি তো একটু খেলার জন্য চেয়েছিলাম। কেউ আমাকে ভালোবাসে না। দুঃখী তুমি এভাবে কাঁদছো কেন? মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয়। তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী, আর মাকেও ভুল বোঝো না। এই নাও, আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম। আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়েই তুমি খেলতে পারবে। আর এই কাঁঠাল গাছের বেলুন কখনোই শেষ হবে না খো। ও বাবা, কত বেলুন ধরেছে গাছে! কি মজা, কি মজা! এই সব বেলুন দিয়ে আমি এখন খেলতে পারবো। আমি এই সব বেলুন আমার বন্ধুদেরও দেব। অনেক বেলুন হয়েছে। জঙ্গলের একটি গাছের কুটুরে বাস করত একটি নাগিনী। তার নাম ছিল সঙ্গিনী। তার দুটো সন্তান ছিল। তারা দেখতে অনেক মিষ্টি ছিল। কি সুন্দর সুন্দর তাদের সবুজ রঙের চোখ। মা তাদেরকে হারাবার জন্য খুব ভয় করত। তাই তার মা তাদেরকে রেখে দিয়ে নিজে একাই সাপের রূপ ধরে খাবার সংগ্রহ করতে যেত। এমনই একদিনের কথা, তার মা নাগিন খাবার সংগ্রহ করতে গিয়েছিল। তখনই জঙ্গলে একবার তুফান চলে আসে। সেই তুফানের মধ্যে দিয়ে একটা অক্টোপাস চলে আসে এবং অক্টোপাসটা কিছুক্ষণ পরে বুঝতে পারলো সে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে এবং জলও শুকিয়ে গেছে। তখন সে বলল, আরে আরে, আমি এটা কোথায় পৌঁছেছি? এই তো দেখি একটা জঙ্গল। আমি ওই ভাড়ে থেকে একদম জঙ্গলে পুষতে গেছি যে। এখন আমি খাবো কি? ওই যে ওখানে গাছে কুটোর দেখতে পাচ্ছি, যাই যে দেখে আসি কিছু খাবারের ব্যবস্থা হয় কিনা। অক্টোপাস ওদিক দিয়ে যাচ্ছিল। তখন ওই গাছের কুটুরের মধ্যে একটি ছোট্ট ফুটো ছিল। তখন সে টুকি মেরে দেখছিল। তখনই সে দেখতে পায় সেখানে দুটো ছানা, তাও আবার সাপের। অক্টোপাস এই দৃশ্য দেখে একদম বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হলে চলবে না যে, কত ভালো ভালো খাবার। তাড়াতাড়ি যাই। আক্রমণ! বলে অক্টোপাসটি এক লাফ মেরে গাছের কুটুরে ঢুকে পড়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে আক্রমণ করেছে, কোথায়? বাঁচাও বাঁচাও। তোদেরকে এবার কে বাঁচাবে রে? আমার পেটটা তো ভোকে গুড় গুড় করছে। আজ তোদের দুটোকে একদম জমিয়ে খাবো। এই দিদি, এই দেখ দেখ, ওর মাথাটা কেমন দেখতে রে? এমন প্রাণী তো বাপের জন্ম থেকে রে দিদি। এই কি বললি রে তুই? তোরা আমাকে নিয়ে মস্করা করছিস? ও দিদি গো, কি বললাম গো? ও দিদি, এবার কি হবে গো? অক্টোপাস তো খেপে গেছে।
আছে। তোরা বড্ড চালাক, তোদেরকে আমি এইখানে খাবো না কু, তোদেরকে ওই যে ওই পাশে নিয়ে যেয়ে খাবো, চল। এই বলে অক্টোপাস মুখের মধ্যে দিয়ে একটি বাবলস প্রকাশিত করে। সেই বাবলসটির মধ্যেই দুটো সাপের ছানাকে বন্দি করে নেয়। ডুডুডুম। এরপর অক্টোপাস সেই বাবলসটিকে একটি লাথি মারতে মারতে গড়াতে নিয়ে চলে যায়। এরপর সঙ্গিনী নাগিনী ফিরে আসে নিজের বাসায়। তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে তার ছানারা নেই। এ দেখে তো সে রেগে ফায়ার হয়ে যায়, আর তখনই সে নিজের আসল নাগ রূপে চলে আসে। আর তখন সে বলতে থাকে, কে আমার বাচ্চাদের নিয়ে গেছে? আমি ছাড়বো না। আমার সন্তানদের গায়ে হাত কে দিয়েছে? আমার বিষে তাকে একদম নীল করে দেব, ছাই করে দেব। এই বলে নাগিনী সাপ হয়ে যায়, আর সাপ হয়ে মাটির নিচ দিয়ে প্রবেশ করে পাতাল দরজা দিয়ে যেতে থাকে প্রতিশোধের উদ্দেশ্যে। এদিকে লুসি পায়রা জঙ্গল দিয়ে শপিং করে বাড়ি যাচ্ছিল গুনগুন করতে করতে। সাজনকে ঘর জানা হে। তখনই সেখানকার মাটি কেঁপে যায়। মাটি কাঁপছে কেন গো? ও মা গো, মাটিটা কাঁপছে কেন গো? ভূমিকম্প শুরু হলো নাকি? এই কবিতর, তোকে আজকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। তোরা আমার ছানাদেরকে নিয়ে গেছিস না, এই নিয়ে। এরপর সঙ্গিনী নাগিনী একটা ফস করে ছবল মেরে দেয় কবিতরটাকে, আর কবিতরটা ওখানে বিষে নীল হয়ে যায়। ও মা গো! আর সঙ্গিনী নাগিনী ওদিকে পাতাল পথের দিকে আবার রওনা দেয়। আর এই দৃশ্যটা একটি ইন্দুর পাশে থেকে সবটা দেখে নিয়েছিল। তখন ওই ইন্দুরটি মনে মনে ভাবে এই নাগিনীকে আটকানোর কি উপায় আছে, কারণ এদিকে মন নিয়ে পাখি তার জলের কলস নিয়ে জল আনতে যাচ্ছিল। তখন এসে দেখে তার চাচাতো বোন ওখানে বিষে নীল হয়ে পড়ে আছে। ও মা গো, আমার বোনটা তো দেখে একদম বিষে নীল হয়ে গেছে। কে মেরেছে গো আমার বোনটাকে? তার যেন ভালো না হয়। আমি চাই তাড়াতাড়ি মহারাজের কাছে যাই, যে একটা দেখি কি হয়। মুন্নি যখন যাচ্ছিল তখনই ওই ইন্দুরটি দেখতে পায়। ইন্দুরটি তখন মুন্নিকে বলে, ওগো মুন্নি, আমি সব জানি গো, এখানে কি হয়েছিল গো। এমন কি হয়েছে গো? চাই তুমি বলতে একদম লস ভয় পাচ্ছ? হ্যাঁ, আর তোমার জানটা তো লাফাচ্ছে কেন? তবে আর বলছো কি, এখানে তো এক দুষ্ট নাগিনী এসেছিল, সেই তোমার বোনকে এভাবে বিষে নীল করে দিয়েছে, তাই আমার জানটা ধরম ধরম করছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই, না হলে নাগিন তো সবাইকে মেরে ফেলবে। দাঁড়াও দিদি দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। এরপর এদুর আর মুন্নি দুজন মিলে যেতে থাকে মহারাজের কাছে। আর এদিকে অক্টোপাস সেই ছানা দুটিকে নিয়ে সেই বলের মধ্যে বন্দি করে একটি গাছের গোড়ালিতে রেখে দেয়। আর তখন সে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, মুখ হাত পা ধুয়ে তোদেরকে ভোজন করবো, কোথায় যা পালাবি? এটা বাবলস, এটা খেলা জিনিস না। আর এদিকে ইঁদুর আর মুন্নি মহারাজের কাছে বিচার অভিযোগ করলো। মহারাজ, আমাদের জঙ্গলে যে একটা দুষ্টু নাগিনী সব পশু পাখিকে মেরে ফেলছে। আপনি একটা কোনো ব্যবস্থা করুন মহারাজ। কেন মেরে ফেলেছে? আমার নাম হচ্ছে জাম্বু, করে দেব কাম্বু। সে তো আমি জানি না মহারাজ, আপনি একটু আপনার জাদু আয়নায় দিয়ে দেখুন না। ঠিক আছে, জাম্বুরা। কি এই তো দেখছি অক্টোবরের নাগিনীর ছানা দুটোকে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গো। এবার যে কি করি। হ্যাঁ, আমার নাম জাম্বু, এবার দেখ কি করি। মহারাজ, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওই অক্টোপাসের কাছ থেকে ওই ছানাদের মুক্ত করে নিয়ে আসতে পারবো। তুই ওইটুকু এদুর হয়ে তুই আবার কি করবি? মহারাজ, আমি ছোট বলে আমাকে নিয়ে মস্করা করবেন না, আমি নিশ্চয়ই পারবো। আমি যে কাজ করি সে কাজ শেষ করেই ছাড়ি। যা, তোকে একটা সুযোগ দেয়া হলো। এদিকে ইন্দুরটি সেই অক্টোপাসের কাছে চলে আসে, আর সেই অক্টোপাসকে সে বলতে লাগলো, অক্টোপাস তাড়াতাড়ি যাও গো ভাই, ওইদিকে যে দুটো মুরগি ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি যেয়ে শিকার করো। তোমার এই লম্বা হাতে শিকার করতে পারবে তুমি, তাড়াতাড়ি যাও, নইলে তো পালিয়ে যাবে। আমি তোমার এই পাহারাদারদের ততক্ষণ নজরে রাখছি।
আবার কি কথা বলছিস রে? আমি তাড়াতাড়ি চাই ওই দুটোকে আগে ভোজন করব। এ দুটো তো আমার বন্দি, এ দুটো তো আমি যখন মন তখন খেতে পারি। এদিকে অক্টোপাস তিরিম তিরিম করে লাফাতে লাফাতে শিকার ধরতে চলে যায়। আর ইন্দুর এই সুযোগের সদ্ব্যবহার করে সেই বাবলসটিকে নিজের ধারালো দাঁত দিয়ে ফুটো করে দেয়। আর ছালা দুটো তার পেছন পেছন যেতে থাকে। আর এদিকে রাজামশাই যখন জঙ্গলের চেয়ারের মধ্যে বসেছিল তখনই আবারও মাটি কাঁপতে শুরু করে। ওরে বাবারে, এসব কি হচ্ছে রে? মাটিটা কাঁপছে কেন রে? কোথায় গেলি রে তোরা? আমাকে বাঁচা রে। এই রাজা, দুষ্টু রাজা, তোরাই আমার ছানাকে কোথায় লুপাট করে রেখেছিস? তাড়াতাড়ি করে আমার ছানাদের বের করে দে, নইলে তোকে আজকে আমি জীবন্ত ছাড়বো না। ও গো নাগিনি গো, আমি তো তোমাদের ছানাকে কিছু করিনি গো। ওই অক্টোপাস আমাদের জঙ্গলে এসে তোমার ছানা দুটোকে নিয়ে গেছে। আমি পাঠিয়েছি গো ইঁদুরকে। ইঁদুর যদি পারে তাহলে নিয়ে আসছে। তুমি এখানে একটু বসো। আমার সাথে মস্করা হচ্ছে? ইঁদুর গিয়েছে আমার ছানাদের বাঁচাতে, আর আমার ছানাদের খেতে ওই অক্টোপাস কি করে শুকনো ডেঙ্গায় আসবে গো? ওই যে এই দুটো আসছে গো, মনে হয় ছানা দুটোও আনছে। বাবা, জানে লো এবার। এরপর নাগিনী যে তার ছানাদের জড়িয়ে ধরে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগছে একটু কমেন্টে বইলা, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইব যেন কইরা দিও।